কোরিয়ার একটা শহরে ভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষ জম্বিতে পরিণত হয়েছে। দেশের সরকার কোনো ধরনের ভ্যাকসিন আবিষ্কার করতে না পেরে আক্রান্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে মারছে। এত মানুষের ভিড়ে লিজিয়ং এর একমাত্র আদরের কন্যা সোয়াও ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে গিয়েছে। তাই তার বাবা মিলিটারির হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাকে বাসায় লুকিয়ে রেখেছে। তবে সে কি পারবে তার আদরের কন্যাকে বাঁচাতে, নাকি নিজ হাতেই সে তার মেয়েকে শেষ করে দিবে? এমনই অসাধারণ একটা কিউট জম্বির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। লিজিয়ং কোরিয়ার একটি চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণীদেরকে দেখাশোনা করে। তাই সে বাসায় ঢোকার আগেই তার প্রিয় বিড়ালটাকে আদর করে নেয়। কিছুক্ষণ পরে সে টিভিতে নিউজ দেখতে পায় যে কোরিয়ায় একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু গত 6 মাসেও কোরিয়ার সরকার এই ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। তাই মিলিটারিরা এক এক করে সেই জম্বি আক্রান্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে মারছে। শুধু তাই নয়, সরকার দেশের সমস্ত সাধারণ মানুষকে এই জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষকে ধরে দিতে সাহায্য করতে বলেছে। আর এই নিউজটাই ঘরের ভেতরে তার আদরের একমাত্র কন্যা সোয়াও দেখছিল। তবে হঠাৎ করে যখন সে বাবার দিকে ফিরে তাকায়, আমরা দেখতে পাই যে তার নিজের মেয়েটিই একটি জম্বি হয়ে গিয়েছে। সে তার মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, কিন্তু তখন তার মেয়েটি উল্টো তার উপর আক্রমণ করতে যায়। সে তখন কোনোভাবে তার মেয়েকে ফিরিয়ে নেয়। আসলে যদিও সবাই জানে শহরের সমস্ত জম্বিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু লিজিয়ং তার মেয়েকে একটা প্রত্যন্ত গ্রামে এনে লুকিয়ে রেখেছে, যেন মিলিটারিরা তার মেয়েকে কখনোই খুঁজে না পায়। তবে আসল ঘটনা শুরু হয়েছিল আজ থেকে 6 মাস আগে। লিজিয়ং চিড়িয়াখানায় একটা বাঘের দেখাশোনা করছিল। সে তখন একটা ক্যামেরা বের করে অডিয়েন্সদের জন্য বাঘটিকে ডান্স শেখাচ্ছিল। আসলে সে ওই বাঘটিকে এমনভাবে ট্রেনিং করিয়েছে যে বাঘটি তার সমস্ত কথা শোনে। যাই হোক, এদিকে বাসায় তার একমাত্র মেয়ে সোয়া একটা গান চালিয়ে ডান্স প্র্যাকটিস করছিল। তখন বাইরে থেকে তার বাবা বলে যে, না, তোমার ডান্স তো হচ্ছে না। এই কথা শোনার সাথে সাথেই সোয়া তার বাবাকে বলতে থাকে, আমি যখন প্র্যাকটিস করি তুমি কখনোই আমার রুমে আসবে না। কিন্তু তার বাবা তখন কিভাবে নাচতে হয় তাকে দেখিয়ে মজা নিতে থাকে। আসলে বাপ বেটি এভাবে খুনসুটি করতে শুরু করে। টিভি রুমে এসে লিজিয়ং খেয়াল করে যে তার পোষা বিড়ালটি টিভি দেখছে। আর তখন টিভিতে নিউজ হতে থাকে যে কোরিয়াতে একটা অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অন্য কাউকে কামড় দিলে সেই ব্যক্তিও আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু সরকার এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। যাই হোক, কিছুক্ষণ পরে লিজিয়ং তার মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা কেক নিয়ে আসে। তাদের সাথে সোয়ার দাদিও ভিডিও কলে যুক্ত হয়েছে। তারা 3 জন মিলে তার জন্মদিন সেলিব্রেট করতে থাকে। একটু পর সোয়ার বাবা তাকে বলে, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। তখন সোয়া গিফটটি দেখার জন্য পাগল হয়ে যায়। সে তার বাবাকে কাতুকুতু দিয়ে জেনে নেয় কোথায় গিফটটা রয়েছে। এরপর সোফার নিচ থেকে সে সুন্দর একটা গিফট বক্স বের করে দেখে যে তার ভেতরে তার বাবা তার জন্য সুন্দর একটা হেডফোন আর একটা পার্কের টিকিট রেখে দিয়েছে। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ সে জানালার বাইরে তাকিয়ে দেখে যে তাদের পাশের ফ্ল্যাটের স্বামী স্ত্রী দুজনেই মারামারি করছে। সে তখন তার মোবাইলটা বের করে ওগুলো ভিডিও করতে থাকে। কিন্তু তার বাবা তখন তাকে বলে যে, না মা, মানুষের এগুলো ভিডিও করতে হয় না। তবে একটু পরে তারা খেয়াল করে যে ওই মহিলা তার স্বামীর গলায় কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিয়েছে। এটা দেখে তারা দুজনেই তখন ভয় পেয়ে যায়। আসলে একটু আগেই টিভিতে যে খবর দেখাচ্ছিল সেই জম্বি ভাইরাসে তারা দুজনেই আক্রান্ত হয়ে গেছে। তখন ওই মহিলা তাদের উপস্থিতি টের পেয়ে তাদের বাসার দিকে একটু একটু করে আগাতে থাকে। তারা দুজনই তখন ভয়ে চুপচাপ করে নিচে লুকিয়ে পড়ে। কিন্তু একটু পরে ওই মহিলাটি তাদের জানালার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। আর এর কিছুক্ষণ পরে সে কাঁচটা ভেঙে তাদের রুমে ঢুকে যায়। তখন তার বাবা তাকে অন্য রুমে চলে যেতে বলে এবং সে ওই মহিলাকে বলে যে এখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য, না হলে সে পুলিশ কল করবে। তবে দেখা যায় যে ওই মহিলা জম্বি হয়ে তখন তাকে কামড় দিতে আসে। লিজিয়ং তখন নিজেকে বাঁচানোর জন্য সোফা দিয়ে ওই মহিলাটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর সে নিজের মেয়ের কাছে যায়। তখন সোয়া তার বাবাকে মোবাইলে দেখায় যে শহরে এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে। এটা দেখে সে তার মেয়েকে এই শহর থেকে অন্য কোথাও বাইরে নিয়ে যেতে চায়। কিন্তু রাস্তায় বের হয়ে এসে তারা দেখে যে আরো হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে গেছে। রাস্তা জুড়ে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে। একজন আরেকজনকে কামড়ে জম্বি বানিয়ে দিচ্ছে। এখন তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। তখন সোয়া বলে যে যদি আমরা জম্বি আক্রান্ত মানুষের মতো অ্যাক্টিং করি তাহলেই আমরা এখান থেকে বের হতে পারবো। কিছুক্ষণ পরে সে একেবারে সত্যি সত্যি জম্বিদের মতো হাত পা বাঁকা করে অ্যাক্টিং করতে থাকে। এটা দেখে তার বাবা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না।
কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য সে তখন নিজেও জম্বিদের মতো অভিনয় করে ওখান থেকে আগাতে থাকে। যখন তারা ওখান থেকে পালাচ্ছিল তখন সোয়া পা পিছলে ওখানে পড়ে যায়। আর তখন একটা বৃদ্ধা মহিলা এসে তার মেয়েকে কামড় দিতে গেলে সে তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের হাত বাড়িয়ে দেয়, আর তখন ওই মহিলাটি তার হাতে কামড় দিয়ে দেয়। তবে কপাল ভালো যে কিছুক্ষণ পরে দেখা যায় যে আসলে ওই মহিলার দাঁতগুলো নকল ছিল, সেই কারণে এই যাত্রায় সে বেঁচে যায়। কোনো মতে তারা ওখান থেকে বেঁচে পার্কিং এরিয়াতে আসে। যেভাবেই হোক না কেন এখান থেকে গাড়ি নিয়ে তাদেরকে বের হতে হবে, তাই সে তার মেয়েকে ওখানে চুপচাপ বসে থাকতে বলে নিজে গাড়ি আনতে যায়। সে অনেক কষ্টে জম্বিদের সাথে ফাইট করে গাড়িটি নিয়ে আসে। এরপর সে তার মেয়েকে সেফলি ওখান থেকে নিয়ে বের হয়ে আসে। তারা যে খুব ভালোভাবে জম্বিদের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে এজন্য তার বাবা অনেক বেশি খুশি ছিল। কিন্তু দেখা যায় যে গাড়ির ভেতরে সোয়া মন খারাপ করে চুপচাপ করে বসে রয়েছে। তার বাবা তার কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। সে তখন তার বাম হাতের জামাটা একটু উঁচু করলে দেখা যায় যে আসলে তাকে জম্বিতে কামড়ে দিয়েছে। কিন্তু তার বাবা তো তাকে সব জম্বিদের হাত থেকে বাঁচিয়ে ওখানে রেখে এসেছিল। আসলে যখন সে গাড়ি আনতে গিয়েছিল তখন ছোট্ট একটা পিচ্চি ছেলে এসে তার হাতে কামড়ে দেয়। তখন সে তার বাবার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে যে, বাবা আমিও কি জম্বি হয়ে যাব? সে তখন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে যে এই ছোট্ট বাচ্চা জম্বির কামড়ে তোমার কিছুই হবে না। তবে একটু পরে দেখা যায় যে তার শরীরটাও হঠাৎ করে জম্বিদের মতো কালো হয়ে যাচ্ছে, তার চোখগুলো ঘোলা হয়ে গিয়েছে, এমনকি সে তখন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেয়। আর এর কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে ফেলে। তবে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলে সে পুরোপুরি জম্বি হয়ে যায়। আর তখনই সে তার বাবাকে আক্রমণ করতে গেলে তার বাবা কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। লি জিয়ং তখন তার মেয়ের হুডির রশি লাগিয়ে তার মুখ ঢেকে দেয় যেন সে আর কাউকে কামড় দিতে না পারে। অনেক কষ্টে সে তার মেয়েকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। তবে সোয়ার দাদু তাদের গাড়ি দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন তার ছেলের কাছে জানতে চায় যে তার নাতনি কোথায় রয়েছে। লি জিয়াং তার মাকে সমস্ত ঘটনা খুলে বলার আগেই সে তার নাতনিকে খুঁজতে যায়, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখে যে সোয়া আসলে সমস্ত ঘরটি এলোমেলো করে ফেলেছে। সে যখন আদর করে তার নাতনিকে ডাক দেয় সে তখন তার দিকে বড় বড় চোখ করে জম্বিদের মতো তাকায়। শুরুতে তার দাদু মনে করে যে তার নাতনি হয়তো তার সাথে মজা করছে, কিন্তু কিছুক্ষণ পরে সে আসলে তাকে কামড় দিতে চায়। আর তখন তার দাদু কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে যখন লি জিয়ং তার মাকে তার মেয়ের জম্বি হওয়ার কথা খুলে বলে তখন সে কান্নায় ভেঙে পড়ে। টিভিতে তখন খবর বলতে থাকে যে আমরা সারা শহরের জম্বি ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, আর যদি আপনাদের আশেপাশে কোনো জম্বিতে আক্রান্ত মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানানোর অনুরোধ রইল। এখন তারা সোয়াকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরদিন সকালবেলা তারা একটা হসপিটালে তাকে নিয়ে আসে। সোয়াকে সে গাড়ির ভেতরে বসিয়ে হসপিটালের ভিতরে খোঁজ নিতে গিয়ে দেখে যে ওখানে একটা ছেলে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেজন্য সমস্ত ডাক্তাররা তার থেকে বাঁচার জন্য ভয়ে দূরে সরে আছে। আর ওই আক্রান্ত ছেলেটির মা সবার কাছে অনুরোধ করছে তার ছেলেকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু কেউ তাকে একটুও সাহায্য করছে না। আর একটু পরে ওখানে মিলিটারি চলে আসে। তারা এসে তখন ছেলেটিকে মেরে ফেলতে চায়, কিন্তু তার মা তখন তার ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। আর এর একটু পরে ছেলেটি তার মাকেই কামড়ে দেয়। আর এরপর মিলিটারিরা তাদের দুজনকেই ওখানে মেরে ফেলে। এটা দেখে লি জিয়ং অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা এখন যদি তারা তার মেয়েকে খুঁজে পায় হয়তো তাকেও তারা এভাবে মেরে ফেলবে। লি জিয়ং তখন ডিরেক্ট ওখান থেকে বাড়িতে ফিরে আসে। তখন লি জিয়ং দেখে যে তার মা কার সাথে যেন সোয়ার ব্যাপারে মোবাইলে কথা বলছে। লি জিয়ং তখন তার কাছ থেকে মোবাইলটি নিয়ে তাকে বোঝায় যে মা আমরা সোয়ার কথা কাউকে জানাতে পারবো না, কেননা সরকার জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষদেরকে একে একে মেরে ফেলছে। এই কথা শুনে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরদিন সকালবেলা লি জিয়ং সিদ্ধান্ত নেয় যে মিলিটারির হাতে তার মেয়েকে মেরে ফেলার চেয়ে বরং সে নিজেই তাকে মেরে ফেলবে। তাই সে কোদাল দিয়ে তার বাড়ির পাশে একটা গর্ত করে। কিন্তু সে যখন তার মেয়েকে মারতে যায় তখন তার ছোটবেলার কথা তার মনে পড়ে যায়। সে নিজ হাতে কত আদর করেই না তার মেয়েকে বড় করেছে, তাই সে তখন তার মেয়েকে আর মারতে পারে না। এটা দেখে সোয়ার দাদু তখন বলে যে আমি ওকে মেরে ফেলি, কিন্তু লি জিয়ং তো তার নিজের মেয়েকে এভাবে মেরে ফেলতে দিতে পারে না। তখন তারা মা ছেলে দুজন ঝগড়া করছিল। তবে একটু পরে দেখা যায় যে সোয়া বাঁধন খুলে ওখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর তারা দুজন মিলে সোয়াকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করেও কোথাও সে তার মেয়েকে খুঁজে পায় না। তখন তাদের মনে পড়ে যায় যে যখন সোয়া ছোট ছিল তখন নদীর পাশে একটা ঘরে সে তার মায়ের সাথে খেলা করত। তাই তারা এখানে খুঁজতে এসে দেখে যে সোয়া এই রুমের ভেতরেই রয়েছে। লি জিয়ং তখন তার মাকে বলে যে সোয়া এখন পুরোপুরি জম্বি হয়ে যায়নি, কেননা ও ওর পছন্দের জায়গায় সময় কাটাতে পছন্দ করে। তখন তার মা বলে যে আরে না, তুই আসলে পাগল হয়ে গেছিস।
কিন্তু লিজিয়াং তখন তার মেয়ে যে একটু হলেও সুস্থ আছে সেটা বোঝানোর জন্য তার প্রিয় গান চালিয়ে দেয়, আর সোয়া তখন ওই গানের তালে নাচতে থাকে। তখন লিজিয়ং আশা খুঁজে পায়, কেননা তার মেয়ে এখনও পুরোপুরি জম্বি হয়ে যায়নি। তারা তখন তাকে বাসায় নিয়ে আসে। লিজিয়ং তখন ইউটিউবে ভিডিও দেখতে থাকে যে বিজ্ঞানীরা বলেছে যদি জম্বি আক্রান্ত কোনো ব্যক্তির পুরনো স্মৃতি ফিরে আসে তাহলে সে আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। এরপর তার দাদু বলে যে যদি সোয়া আমার এই মাখানো ভাত খেয়ে নেয় তাহলে বুঝবো ও এখনও পুরোপুরি জম্বি হয়ে যায়নি। কিন্তু সোয়া ওটা না খেয়ে বরং টেবিলে থাকা মাংস খেতে থাকে। লিজিয়ং তখন বুঝতে পারে যে যদি সোয়াকে মাংস খাওয়ানো হয় তাহলে সে হয়তো একটু শান্ত থাকবে। যখন সে খাচ্ছিল তখনই হঠাৎ করে কেউ একজন তাদের দরজায় নক করে। ভয়ে ভয়ে তার দাদু যখন দরজা খুলে লিজিয়ংয়ের বন্ধু তার সাথে দেখা করতে এসেছে। তখন তারা সোয়ার দরজাটা বন্ধ করে দেয় যেন তার বন্ধু তার মেয়ের ব্যাপারে কোনো কিছুই জানতে না পারে। লিজিয়ং তখন কথা ঘোরানোর জন্য তাকে বলে যে চল আমরা বাইরে গিয়ে আড্ডা দেই, কিন্তু তার বন্ধু তখন তাকে বলে যে আরে বলিস না, বাইরে তো জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু সোয়া মামনিকে তো দেখতে পাচ্ছি না। লিজিয়ং তখন বলে যে সোয়া ঘুমাচ্ছে, কিন্তু ভেতরের কিছুর আওয়াজ শুনে সে যখন দরজা খুলে সোয়া আসলে খাবার খাচ্ছে, কিন্তু তার চোখগুলো তো জম্বির মতো হয়ে আছে। তখন তার বন্ধু বলে যে সোয়া একটু চেঞ্জ হয়ে গেছে তাই না? লিজিয়ং বুদ্ধি করে বলে যে হ্যাঁ, এখনও বড় হয়ে গেছে, সেজন্য এমন হয়েছে। সে তখন লিজিয়ংয়ের সাথে তাল মিলিয়ে হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। আর একটু পরে সে বলে যে দোস্ত থাক, আমি এখন বাসায় ফিরে যাই, পরে আবার তোর সাথে কথা বলবো। এই বলে সে বাইরে এসে মোবাইল বের করে মিলিটারিকে কল দিতে চায়। লিজিয়ং এসেই তার হাত থেকে মোবাইলটা নিয়ে বলে যে তুই এটা কি করছিস, আর ওকে মিলিটারির হাতে দিলে তারা ওকে মেরে ফেলবে, এটা আমি কখনোই মানতে পারবো না। কিন্তু তখন তার বন্ধু বলে যে ও তোর মেয়ে আগে ছিল, এখন ও জম্বি হয়ে গেছে, ও যদি এখানে থাকে তাহলে এই গ্রামের সবাইকে কামড়ে জম্বি বানিয়ে দেবে। কিন্তু লিজিয়ং সমস্ত ঘটনা তার বন্ধুকে খুলে বলে। তখন সে বলে যে তাহলে এখন আমরা কি করতে পারি, কিভাবে আমরা সোয়াকে জম্বি থেকে আবার স্বাভাবিক করতে পারি। লিজিয়ং বলে যে আমি ওকে ট্রেনিং দিয়ে পোষ মানিয়ে নেব। কিন্তু তার বন্ধু বলে আরে বেটা, পাগল হয়ে গেছিস নাকি, একটা জম্বিকে কখনো ট্রেনিং দেয়া যায় নাকি? কিন্তু লিজিয়ং বলে চিড়িয়াখানায় আমি যদি বাঘ মানাতে পারি তাহলে আমার নিজের মেয়েকে কেন পোষ মানাতে পারবো না? কিন্তু তার বন্ধু তাকে সাহায্য করতে একটুও রাজি হয় না, উল্টো তাকে বলে যায় যে কালকে সকাল হওয়ার আগেই তুই এখান থেকে তোর মেয়েকে নিয়ে চলে যাবি। সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে যে তার বন্ধু এখনও তাদের বাসার সামনেই তাদেরকে পাহারা দিচ্ছে। তখন সে তার বন্ধুকে নিয়ে একটা জায়গায় গিয়ে বলে যে বলেছি তো আমি আজকে ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তখন সে লিজিয়ংকে বলে যে সোয়া কি শুধু তোর একার মেয়ে, ও তো আমাদেরও মেয়ে, আমি তোকে অবশ্যই সাহায্য করব। আর সারা রাত আমি এখানে পাহারা দিয়েছি যেন তোদেরকে কেউ না দেখে ফেলে। তবে আমাদের গ্রামে একজন ফার্মাসিস্ট রয়েছে, সে আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে। সে বলল সরকার জম্বি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে, কিছুদিনের মধ্যেই সেটা এখানে চলে আসবে। এই কথা শুনে লিজিয়ং খুশিতে কান্না করে দেয়। সে বলতে থাকে যে তাহলে আমার মেয়েকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো এবং যেন সে কাউকে কামড় দিতে না পারে তার ব্যবস্থাও আমি করব। পরদিন সকালবেলা একটা বোটে করে সোয়া এবং তার বন্ধুকে নিয়ে নির্জন একটা সমুদ্রের তীরে চলে যায় যেন মানুষ তাদেরকে না দেখতে পারে। এরপর সে একটা লাঠির মাথায় প্লাস্টিকের হাত দিয়ে সোয়ার দিকে এগিয়ে বলে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু সে তখন ওই নকল হাতটিকে কামড়ে দেয়। ওই দিন তারা তাকে কিছুক্ষণ ট্রেনিং করে বাড়িতে ফিরে আসে। তখন সে তার মেয়েকে শান্ত হয়ে থাকার জন্য সমস্ত কিছু বোঝাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সে তার বাবাকে আসলে কামড়ে দিতে যাচ্ছিল। আর তখন লিজিয়ং বাঁশি ফু দিলে সে চুপ করে যায়। তখন সে তার মাকে বলে যে দেখো মা, ও এখন ভালো হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাই যে আসলে পেছনে তার দাদু একটা লাঠি দিয়ে তাকে ভয় দেখাচ্ছিল, সেজন্য সে তার বাবাকে কামড় দেয়নি। পরদিন আবার তারা সমুদ্রের তীরে গিয়ে প্র্যাকটিস করতে থাকে কিভাবে জম্বিকে নিয়ন্ত্রণ করা যায়। তখন সুন্দর সুন্দর মুহূর্তগুলো লিজিয়ং ক্যামেরা বন্দি করে রাখে, আর এরপর বাড়িতে ফিরে এসে সে ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখে। এভাবে বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। তবে একদিন খবরে প্রচার করা হয় যে এখন প্রায় শহরের সমস্ত জম্বিকে মেরে ফেলা হয়েছে, তবে যদি কেউ একজন জম্বি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এবার লিজিয়ং আরও বেশি চিন্তায় পড়ে যায়, কেননা যদি এই গ্রামের কেউ টাকার লোভে তার মেয়ের কথা জানিয়ে দেয় তাহলে তাদের এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে। এখন তারা আগের চেয়ে আরও বেশি সচেতন হয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে সোয়াকে ট্রেনিং দিতে থাকে। এভাবে বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। আর এখন গল্পের শুরুর সেই দৃশ্যটা দেখানো হয়। লিজিয়ং ঘরে ঢুকে তার মেয়ের সাথে কথা বলতে থাকে। যখন সে তার মেয়েকে চুপ করতে বলে সে চুপ হয়ে যায়,
কেননা সে এখন তাকে ট্রেনিং দিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তাই সে এবার সাহস করে তার মেয়ের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে যে এবার আমাকে কামড় দাও। কিন্তু দেখা যায় যে সোয়া তাকে আর কামড়ায় না। লি জিয়ং অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা তার এতদিনের কষ্ট আজ সার্থক হয়েছে। এর পরদিন সে তার মেয়েকে একটু একটু করে ছোট ছোট শব্দ শেখাতে থাকে, যেন সে বাইরে গিয়ে মানুষের সাথে মিশতে পারে। তবে কিছুদিন পরে যখন সোয়ার দাদু মোবাইলে মেকআপ ভিডিও দেখছিল, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে যদি সোয়াকে মেকআপ করে দেয় তাহলে তো বাইরে থেকে তাকে কেউ দেখে বুঝতেই পারবে না যে সে আসলে জম্বি হয়ে গেছে। লি জিয়ং তখন দোকানে যায় মেকআপ কেনার জন্য। তখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে তার মেয়ের বয়সী 2টি মেয়ে স্কুল থেকে বের হয়ে মজা করছে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়, কেননা লি জিয়ং এর নিজের মেয়েও কয়েকদিন আগে এভাবেই হাসি খুশি ছিল। তবে কিছুক্ষণ পরে ওখানে তাদের টিচার ইয়ন চলে আসে, যাকে দেখেই লি জিয়ং লুকিয়ে পড়ে। আসলে এই টিচার আর কেউ নয়, তার ছোটবেলার গার্লফ্রেন্ড ছিল। ইয়ন তখন একটু পরে দোকানে এসে লি জিয়ংকে খুঁজে বের করে। তারপর সে তাকে গাড়িতে লিফট দিয়ে বাসায় পৌঁছে দিতে চায়, কিন্তু লি জিয়ং আসলে তার কাছ থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু ইয়ন বলে যে আমার এখানকার একটা স্কুলে ট্রান্সফার হয়েছে। তবে লি জিয়ংকে জিজ্ঞেস করে তোমার বাসায় এখন কে কে রয়েছে। সে তখন বলে যে আমার একটা বিড়াল, মা এবং আমার মেয়ে আছে। ইয়ন তার মেয়ের কথা শুনে অবাক হয়ে সে জিজ্ঞেস করে তুমি বিয়ে করেছো? তোমার মেয়ের বয়স কত? লি জিয়ং বলে যে ওর বয়স 15। ইয়ন বলে তাহলে তো আমাদের স্কুলে কেউ ভর্তি করে দিতে পারো। তবে চলো আজকে আমি তোমাদের বাসায় যাই, তোমার মেয়ে এবং তোমার বউকে না হয় একটু দেখে আসলাম। কিন্তু লি জিয়ং তো তাকে আসলে বাসায় নিয়ে যেতে চাচ্ছিল না। সে তখন বলে যে আমাকে এখানে নামিয়ে দাও, আমার কিছু কাজ আছে। সে তখন কোনো মতে ওখান থেকে নেমে যায়। রাতের বেলায় রেস্টুরেন্টে গিয়ে সে তার বন্ধুকে ইয়নের ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলতে থাকে ও এখানে ট্রান্সফার হয়ে এসেছে, এটা জানলে তো আমি এখানে নিজেও আসতাম না। তবে কিছুক্ষণ পর ইয়ন রেস্টুরেন্টে চলে আসে এবং তাকে বলতে থাকে যে আমি তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে ফেলেছি। লি জিয়ং তখন মনে করে যে হয়তো সে তার মেয়ে সোয়ার জম্বি হওয়ার কথা জেনে গিয়েছে, কিন্তু সে বলে যে তোমার যে ডিভোর্স হয়ে গেছে এটা তো আমি জানতামই না। আর তাছাড়া তোমার মেয়েও নাকি তার মায়ের শোকে অনেকটা পাগল প্রায় হয়ে গেছে। তুমি ওকে আমার স্কুলে নিয়ে এসো, আমি না হয় ওকে এক্সট্রাভাবে যত্ন করব। এই কথা শুনে লি জিয়ং তার বন্ধুর দিকে তাকায়। আসলে তার বন্ধু তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য এসব মিথ্যা বলেছে। কিছুক্ষণ পরে টিভিতে জম্বির নিউজ হলে ইয়ন বলে যে আমি জম্বিদেরকে অনেক ঘৃণা করি, আর যদি কখনো আমি জম্বি পাই তাহলে নিজের হাতেই আমি সেটাকে শেষ করে দেব। লি জিয়ং এই কথা শুনে তার গলায় খাবার আটকে যায়। তখন সে বলে যে কেন, ওরাও তো মানুষ, ওদেরকে ঘৃণা করার কি আছে? তখন ইয়ন বলে যে আমার ফিয়ন্সি জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আমি নিজ হাতে তাকে মেরে ফেলেছি। এই কথা শুনতে লি জিয়ং এর আত্মা কেঁপে যায়। যাই হোক, বাসায় ফিরে এসে সে দেখে যে তার মেয়ে টিভিতে একটা পার্কের ভিডিও দেখছে। আসলে এখানেও তারা কয়েকবার বেড়াতে গিয়েছিল। তখন তার মাথায় বুদ্ধি আসে যে যদি সে তার মেয়েকে ওখানে ঘুরতে নিয়ে যায় হয়তো তাহলে সে তার স্মৃতিগুলো আরও ভালোভাবে মনে করতে পারবে। তাই পরদিন পার্কে যাওয়ার কথা সে তার বন্ধুকে জানায়, কিন্তু তার বন্ধু বলে যে পাগল হয়ে গেছিস নাকি, ওখানে অনেক অনেক মানুষ রয়েছে, যদি কোনোভাবে সোয়া কাউকে কামড়ে দেয় তাহলে এতদিনের পরিশ্রম আমাদের বৃথা হয়ে যাবে, আমরা তখন ধরা খেয়ে যাব। কিন্তু লি জিয়ং তার বন্ধুকে অনেক অনেক অনুরোধ করে ওখানে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। আর এরপর সে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে ইয়ন তার বাসায় চলে এসেছে। সে তার মাকে বলে যে তুমি ওকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছো, ও যদি সোয়াকে দেখে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাব। তখন আচমকা সোয়ার দরজা খুলে যায়। ইয়ন তাকে দেখতে গেলে লি জিয়ং জলদি করে এসে দরজাটা আটকে দেয় এবং তখন বাঁশি ফু দিয়ে বলে যে এখন আমাদের ব্যায়াম করার সময় হয়েছে। এই বলে সে ইয়নকে ঘরের বাইরে নিয়ে আসে। ইয়ন জানতে চায় যে তার মেয়ের কী রোগ হয়েছে, কিন্তু লি জিয়ং এই ব্যাপারে তাকে কোনো কিছুই জানায় না, কেননা সে তো জম্বিকে অপছন্দ করে। তাই লি জিয়ং বলে যে আমি তো তোমাকে এখন আর ভালোবাসি না, তাহলে তুমি কেন এখানে এসেছো? এই কথা বলে সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন বাইরে যাওয়ার আগে তার দাদু তাকে ভালোভাবে মেকআপ করে সাজিয়ে দেয়। আর এদিকে লি জিয়ং এর বন্ধু জম্বিদের হাত থেকে বাঁচার জন্য আয়রন ম্যানের স্যুট পরে যায়। তবে সোয়ার মেকআপ এত ভালো হয়েছে যে তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে যে আসলে একটা জম্বি। তারা তখন সেই পার্কের উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেয়। আর এদিকে লিসার দাদু ইয়নের স্কুলের একটা পার্টিতে আসে। তখন হেডমাস্টার তাকে জিজ্ঞেস করে শুনলাম শহর থেকে নাকি আপনার নাতনি এসেছে, তাহলে ওকে আমাদের এখানে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন না কেন? সোয়ার দাদু তখন বলে যে আমার নাতনি পায়ে একটু আঘাত পেয়ে অসুস্থ হয়ে আছে। এই কথা শুনে ইয়ন অবাক হয়ে যায়, কেননা লি জিয়ং বলেছিল তার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। সে তখন তাদেরকে সন্দেহ করতে থাকে। তবে সোয়ার দাদু ওখান থেকে রাগ করে বাড়িতে চলে আসে।
এদিকে লিজিয়ং সোয়াকে তার আগের বছরের ছবি দেখিয়ে বলতে থাকে যে দেখো আমরা গত বছর এখানে এসেছিলাম আর তার আগের বছরও এখানে এসেছিলাম, কিন্তু সোয়ার কোনো কিছুই মনে পড়ে না। কিছুক্ষণ পরে সে কিছু একটা গন্ধ পেয়ে সেদিকে আগাতে থাকে। লিজিয়ং তখন তার মেয়েকে খুঁজে না পেয়ে সারা পার্ক জুড়ে সে তাকে খুঁজতে থাকে, কিন্তু সোয়া তখন তার ছোটবেলায় সেই পছন্দের চরস খেতে চায়। দোকানদার তার সামনে একটা দিলে সে কামড় দিয়ে নিয়ে ওখান থেকে দৌড়াতে থাকে। তখন ওখানে থাকা সমস্ত মানুষজন তার দিকে তাকিয়ে থাকে। তবে একটু পরে লিজিয়ং তার মেয়েকে খুঁজে পায়। সে ভেবেছিল হয়তো সবাই জেনে গিয়েছে তার মেয়ে একটা জম্বি। তখন দোকানদার এসে তাকে বলে যে তোমার মেয়ে এখান থেকে একটা চরস নিয়ে গিয়েছে, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। সে তখন তার পকেট থেকে টাকা দিয়ে দেয়। আর সোয়া তখন তার বাবার কাছে চরসের কথা বলে। তার মেয়ের মুখ থেকে এই কথা শুনে সে আরও বেশি খুশি হয়ে যায়। সে তার বন্ধুকে ডেকে এনে বলতে থাকে যে দেখ সোয়া কথা বলতে পারছে। আর এদিকে সোয়ার দাদু বাড়িতে আসলে দেখে যে ইয়ন একটা তরবারি নিয়ে বসে রয়েছে। সে তার কাছে জানতে চায় যে ওই জম্বিটা এখন কোথায় আছে, কেননা সে তাকে নিজ হাতে মেরে ফেলতে চায়। কিন্তু সোয়ার দাদু তখন বলে যে আমার নাতনি জম্বি না, মা মরা মেয়েকে আমি কোনোভাবে দেখে শুনে রেখেছি। তখন ইয়ন বলে যে কেন সোয়ার মায়ের না ডিভোর্স হয়েছে, কেননা লিজিয়ং তাকে এটাই বলেছিল। তখন তার দাদু বলে যে আসলে সোয়া লিজিয়ংয়ের মেয়ে না, সোয়া আমার বড় মেয়ের সন্তান, লিজিয়ং ওর মামা। কিন্তু আমার বড় মেয়ে মারা যাওয়ার পরে লিজিয়ং আর বিয়ে করেনি, বরং তার ভাগ্নিকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। আর তাছাড়া তার আপন বাবা তার আর কোনো খোঁজ খবর নেয়নি। বাসায় ফিরে এসে লিজিয়ং ইয়নকে দেখে ভয় পেয়ে যায়। সে তলোয়ার দিয়ে সোয়াকে মারতে গেলে লিজিয়ং এসে তাকে ফিরিয়ে দেয় এবং চিৎকার করে বলতে থাকে যে ও আমার মেয়ে, ওকে আমি কখনোই মারতে পারবো না। ইয়ন তখন লিজিয়ংকে মারতে গেলে সোয়া তার বাবাকে বাঁচাতে আসে এবং ইয়নকে কামড়ে দিতে চায়। লিজিয়ং তখন সোয়াকে কামড়াতে বারণ করলে সে থেমে যায়। এটা দেখে ইয়ন অবাক হয়ে যায়, কেননা সোয়া অন্যান্য জম্বিদের মতো না, সে তার বাবার কথা মেনে চলে। যাই হোক, এরপর তারা সবাই মিলে বুদ্ধি করতে থাকে কিভাবে আসলে সোয়াকে সুস্থ করা যায়। কিন্তু ওই স্কুলের প্রিন্সিপাল ইয়নকে দায়িত্ব দিয়েছে সোয়াকে স্কুলে ভর্তি করানোর জন্য। তবে লিজিয়ং ভয় পাচ্ছে যদি স্কুলে গিয়ে সে কাউকে ভুল করে কামড়ে দেয় তাহলে তো সব কিছু ভেস্তে যাবে। কিন্তু পরদিন দেখা যায় যে স্কুলে গিয়ে সোয়া বেশ ভালোই রয়েছে। সে কারোর সাথেই বেশি একটা মিশে না, কিন্তু বাকি স্টুডেন্টরা তাকে অনেক বেশি জ্বালাতে থাকে। টিফিন ব্রেকে তারা ভলিবল খেলতে গিয়ে ইচ্ছে করেই সোয়ার মুখে বল দিয়ে আঘাত করে, যার ফলে তার মুখ বাঁকা হয়ে যায়। লিজিয়ং তখন দৌড়ে এসে তার মেয়েকে নিয়ে যায় এবং তার বন্ধু ও ইয়ন মিলে তাকে সুস্থ করে তোলে। যাই হোক, রাতের বেলায় সোয়া তার দাদুর সাথে খেলছিল, তখন কে যেন তাদের দরজায় নক করে। তার দাদু বাইরে গিয়ে দেখে যে সোয়ার আপন বাবা এসেছে। তবে এতদিন পরে সে কেন এসেছে এই কথা জানতে চাইলে সে বলে যে আমি আমার মেয়েকে দেখতে এসেছি। তখন সোয়ার দাদু বলে যে সে এখানে থাকে না, কিন্তু সোয়ার বাবা একটা ভিডিও দেখিয়ে বলে যে এটাই তো আমার মেয়ে, নিশ্চয়ই ও এই বাড়িতে আছে। আসলে সোয়া যেদিন পার্কে ঘুরতে গিয়েছিল সেদিন কেউ একজন লুকিয়ে তার একটা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে এবং বলেছে যে এখনও জম্বি বেঁচে আছে। তাই সোয়ার বাবা তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে, কেননা সে যদি সরকারের কাছে তার মেয়েকে ধরিয়ে দিতে পারে তাহলে সে 1 কোটি টাকা পাবে। টাকার লোভে সে তার মেয়েকে ওখান থেকে জোর করে নিয়ে যায়। তখন লিজিয়ংয়ের মা তাকে কল করে সমস্ত কিছু জানিয়ে দেয়। সে তখন দৌড়ে গিয়ে রাস্তায় তাদের গাড়ি থামায়। সোয়ার বাবা তখন তাকে মারতে থাকে আর বলতে থাকে আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর কি? আর তাছাড়া ও তো জম্বি হয়ে গেছে। তার মেয়েকে কেউ জম্বি বলেছে এই কথা শুনে লিজিয়ং তাকে মারতে থাকে। কিছুক্ষণ পরে সে বলে যে সোয়ার কথা এখন সবাই জেনে গেছে, তাই আসো আমরা দুজনে ওকে ধরিয়ে দিয়ে আমরা দুজনেই টাকা ভাগ করে নেই। এই কথা শুনে লিজিয়ং অনেক কষ্ট পায় আর এই সুযোগে সে তাকে মারতে থাকে। তবে এবার সোয়া তার মামাকে এভাবে মারতে দেখে নিজেই এসে তার আপন বাবাকে কামড়ে দেয়। লিজিয়াং তখন জলদি করে সোয়াকে বাসায় নিয়ে আসে। তবে কিছুক্ষণ পরে যখন তার দাদু বাজার করতে যায় আর তখন দেখতে পায় যে তাদের গ্রামে অনেক মিলিটারি এসেছে। আসলে সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে মিলিটারিরা জেনে গেছে যে এখানে একটা জম্বি রয়েছে। সোয়ার দাদু তখন জলদি করে বাড়িতে আসে, কিন্তু মিলিটারিরা কেউ তাদেরকে ওই বাড়িতে খুঁজে পায় না, কেননা অনেক আগে লিজিয়ং তার মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। সে একটা নদীর পাড়ে ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে মিলিটারিরা তাদেরকে খুঁজে পেয়ে যায়। তখন মিলিটারি কমান্ডার লিজিয়ংকে বাইরে আসতে বলে এবং বলতে থাকে যে জম্বির সাথে থাকা আপনার জন্য একটুও নিরাপদ নয়। কিন্তু লিজিয়ং তখন বলে যে আমার মেয়ে জম্বি নয়, আর তাছাড়া ও এখন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। কিন্তু মিলিটারিরা তার কোনো কথাই শুনে না, বরং দরজা ভেঙে ভিতরে ঢুকতে চায়। লিজিয়ং তখন সোয়াকে বলতে থাকে যে মা তোকে হয়তো আমি আর বাঁচাতে পারবো না,
তুই এখন আমাকে কামড়ে দে, যদি আমিও জম্বি হয়ে যাই তাহলে মিলিটারিরা তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে, আর পরকালে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। এই কথা বলে সে তার মেয়েকে ধরে কান্না করতে থাকে। তখন মিলিটারিরা এসে তার মেয়েকে গুলি করতে গেলে সে নিজেই বুক পেতে দেয়। সোয়া তখন এই প্রথম চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকে। এটা দেখে সমস্ত মিলিটারিরাও অনেক বেশি অবাক হয়ে যায়। তবে কয়েকদিন পরে দেখা যায় যে সোয়া এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু লি জিয়ংকে গুলি করার কারণে সে মারা না গেলেও কোমায় চলে গেছে। ইয়ন তখন সোয়ার সুস্থ হয়ে যাওয়ার একটা ভিডিও লি জিয়ংয়ের কেবিনে বসে প্লে করে বলতে থাকে যে দেখো আমাদের সোয়া এখন ভালো হয়ে গেছে। আর তারা সবাই অপেক্ষা করতে থাকে কবে লি জিয়ংয়ের জ্ঞান ফিরে আসবে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।